ওয়েলকাম। এসএলএসটি এডুকেশন বিষয়ের ক্লাস আজকে একটি আলোচনা করব। আমরা এর আগে সম্পূর্ণ সিলেবাস তো গত বছর কমপ্লিট করাই হয়েছে। এবছর আবার নতুন সিলেবাস, মানে পুরনো সিলেবাসটাকেই, এখনও সিলেবাস চেঞ্জ হবে কিনা জানি না। শিক্ষার অর্থ প্রকৃতি, সেটা আগের ক্লাস দেওয়া আছে। আমি প্লেলিস্ট নতুন করে দেবো এসএলএসটি 3 বলে, সেখানে সব পেয়ে যাবেন। আজকে যে টপিকটা আলোচনা করব, শিক্ষার লক্ষ্য। শিক্ষার লক্ষ্য আলোচনা করব। আমাদের সিলেবাসে রয়েছে বিষয়টি, এইমস অফ এডুকেশন। আমি লিখছি না ইংরাজি টার্মটা। শিক্ষার লক্ষ্য কি বা লক্ষ্য থাকে কেন? আমরা লক্ষ্যে আসার আগে এই বিষয়টা জেনারেল বিষয়, কিন্তু একটু আমাদের জানা মনে হয় প্রয়োজন আছে। লক্ষ্য মানে যে কোনো জিনিসেরই, যে কোনো প্রক্রিয়ার একটা নির্দিষ্ট টার্গেট থাকে। বাঙালি ইংরেজি ভালো বোঝে, এই কথাটা অনেকবার বলি। একটা নির্দিষ্ট টার্গেট থাকে, যে কাঙ্ক্ষিত জায়গায় আমরা পৌঁছতে চাই, যে কাঙ্ক্ষিত ফলটা অর্জন করবার জন্য আমি সেটা করি। এই যে আজকে আপনি আমার ক্লাসটা করছেন, দেখছেন, বা বিভিন্ন বই পড়ছেন এতদিন ধরে এডুকেশন বিষয়ে কম্পিটিশন করবার জন্য এসএলএসটিতে, তার আপনার একটা লক্ষ্য আছে কি না, এসএলএসটিতে সাকসেস হওয়া। তার জন্য আপনাকে যা যা করার তাই করতে হয়। এসএলএসটি এডুকেশনে সাকসেস হবেন বলে আপনি কিন্তু অন্যান্য সময় ইতিহাস বাংলা অনেক কিছু জানেন বা পড়েছেন, ইন্টারেস্ট থাকলেও আপনি কিন্তু এখন এডুকেশনটাকেই ফোকাস করেছেন, যে সাবজেক্ট। অর্থাৎ একটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে চাই, সেই পৌঁছানোটাই হচ্ছে আমার লক্ষ্য। তো শিক্ষা হচ্ছে একটা প্রসেস, একটা প্রক্রিয়া। তাহলে শিক্ষা যখন পরিচালিত হচ্ছে, সেই শিক্ষার্থীদের তো একটা জায়গায় নিয়ে পৌঁছতে চায়। এমনি এমনি তো শিক্ষার্থীরা পড়াশোনা করবে, শিক্ষা গ্রহণ করবে তা নয়। যদিও শিক্ষা মানে শুধু বইপত্র পড়া নয়, আমরা জানি, আগের দিন আলোচনা করেছি ন্যারো আর ওয়াইডার কনসেপ্ট। আমরা সাধারণ অর্থে ধরে নিই ন্যারো কনসেপ্টটাকেই শিক্ষা বলে ধরা হয় আমাদের সমাজ ব্যবস্থায়। তো শিক্ষা তো শিক্ষার্থীদের একটা জায়গায় পৌঁছাবে, সে যে কাঙ্ক্ষিত জায়গাটায় পৌঁছতে চাইছে সেটাই আমার লক্ষ্য। শিক্ষা একটি প্রসেস বা একটি প্রক্রিয়া। শিক্ষা প্রক্রিয়া কি করছে, নির্দিষ্ট একটি জায়গায় শিক্ষার্থীকে পৌঁছে দিতে চাইছে। সেই প্রক্রিয়াটি সম্পূর্ণ হলে শিক্ষার্থী এই জায়গাটায় পৌঁছে যাবে। আমি একটি বাসে উঠেছি বা ট্রেনে উঠেছি, আমার নির্দিষ্ট একটা গন্তব্য আছে, ওখানে পৌঁছাবো বলেই উঠেছি আমি। নিশ্চয়ই আমি কলকাতা থেকে শিলিগুড়ি যাব বলে আমি নিশ্চয়ই ক্যানিং লোকাল ধরবো না, শিয়ালদা স্টেশন থেকে। আমার লক্ষ্যে সেটাকে নিয়ে যাবে না। আমার লক্ষ্য অনুযায়ী তো শিক্ষা এরকম একটি প্রক্রিয়া, তার একটা লক্ষ্য বলতে যেখানে পৌঁছে দিতে যায়। এইবার কোনো একটি শিক্ষা প্রক্রিয়ার লক্ষ্য কি হবে, লক্ষ্য কি কি সেটা আসবো। লক্ষ্যের কতগুলো নির্ধারক থাকে। নির্ধারক মানে যারা নির্ধারণ করে দেয় যে একটি শিক্ষা প্রক্রিয়ার লক্ষ্য কি হবে। যে বিষয়গুলো শিক্ষার লক্ষ্যকে নির্ধারণ করে দেয় তারাই হচ্ছে শিক্ষার নির্ধারক। যে বিষয়গুলি নির্ধারণ করে দেয় কোনো একটি শিক্ষা প্রক্রিয়ার লক্ষ্য কি হবে, কোনো একটি স্তরের, কোনো একটি দেশ, কোনো একটি সমাজের, তার যে প্রচলিত শিক্ষা, তার লক্ষ্য কি হবে তা স্থির করার জন্য কতগুলো উপাদান থাকে। যারা নির্ধারণ করে দেয় শিক্ষার লক্ষ্য কি হবে বা কেমন হবে, যে বিষয়গুলো শিক্ষার কোনো একটি স্তরের লক্ষ্যকে নির্ধারণ করে দেয়, যারা নির্ধারণ করে তাদের কি বলে, নির্ধারক। তাদেরই বলা হয় নির্ধারক। এইরকমই শিক্ষার লক্ষ্য যখন আলোচনা করব, শিক্ষার লক্ষ্যের কতগুলো নির্ধারক রয়েছে। আমরা প্রথমে এই শিক্ষার লক্ষ্যের নির্ধারকগুলি কি কি নির্ধারণ করে দেয়, শিক্ষার লক্ষ্য কেমন হবে সেইটা আলোচনা করব। কয়েকটি নির্ধারক আছে, আমি সময় বাঁচানোর জন্য প্রথমে লিখে নিয়ে তারপরে আসছি। তাহলে শিক্ষার লক্ষ্যের নির্ধারকগুলো আমরা একটা একটা করে দেখব। প্রথম হচ্ছে জীবন দর্শন বা জীবন আদর্শ হতে পারে বলা যায়। অর্থাৎ যে সমাজের শিক্ষা তো একটি সামাজিক প্রক্রিয়াও, সেই সমাজের মানুষের জীবন দর্শন কেমন, তারা কোন দার্শনিক মতবাদ দ্বারা বা কোন জীবন দর্শন দ্বারা পরিচালিত বা প্রভাবিত, তার দ্বারা কিন্তু শিক্ষা পরিচালিত হয়। আমরা যদি যুগে যুগে বিভিন্ন দেশের শিক্ষার লক্ষ্য দেখি, আমরা পড়ব বিভিন্ন স্তরের শিক্ষা পরবর্তীকালে। গ্রিস, স্পার্টার কথা আমরা পড়েছি প্রাচীন। সেখানকার মানুষের শিক্ষার মূল লক্ষ্যটাই ছিল নাগরিক জীবনের উন্নতি করা, নগর কেন্দ্রিক শিক্ষা। প্রাচীন বৈদিক শিক্ষার লক্ষ্য ছিল আমরা সা বিদ্যা ইয়া বিমুক্তয়ে, নিজেকে তার জানা, আত্মার অধ্যয়ন করা, নিজেকে জানা, বৌদ্ধ শিক্ষায় নির্বাণ লাভ করা,
ইসলামিক শিক্ষায় জ্ঞানের বিকাশ করা, তারপরে ব্রিটিশ ভারতের শিক্ষায় তখন একটা কেরানি তৈরি করার পরিস্থিতির সৃষ্টি হলো। অর্থাৎ মানুষের জীবন দশা কখনো কখনো কোনো কোনো সমাজে ভাববাদের প্রভাব বেশি থাকে, কোনো কোনো সমাজে প্রকৃতিবাদের প্রভাব, কোথাও কোথাও প্রয়োগবাদের প্রভাব বেশি। অর্থাৎ মানুষের জীবন দর্শন যেমন হয়, মানুষ সেই সমাজের মানুষ নিজেদেরকে যেমনটা ভাবে শিক্ষা কিন্তু তেমনই হবে। কারণ শিক্ষা একটি সামাজিক প্রক্রিয়াও, কিন্তু শিক্ষার জন্য মানুষ নয়, মানুষের জন্য শিক্ষা। আমরা বিভিন্ন শিক্ষাবিদদের কাছে এটা শুনেছি। তাহলে জীবন দর্শন দ্বারা শিক্ষার লক্ষ্য প্রভাবিত হবে। আমার লক্ষ্য জীবন দর্শনটা যেমন হবে, আমাদের শিক্ষার লক্ষ্য তেমন হবে। খুব বিস্তারিত আর যাচ্ছি না, কারণ ক্লাসটা অনেকটা নিতে হবে, শিক্ষার সমস্ত লক্ষ্যগুলো আলোচনা করব। এবার রাজনীতি বা রাজনৈতিক উপাদান বলা চলে। দেখুন, শিক্ষা আমরা সবসময় বলি রাজনীতি মুক্ত, এটা একটা সোনার পাথর বাটির মতন কাল্পনিক জিনিস। একদম আজকের যুগে দাঁড়িয়ে একবার বিচার করুন, শিক্ষা কখনো রাজনীতি মুক্ত হয়? কোনো কালে হয়নি, কোনো যুগে হয়নি, কোনো দিন হবে না। যেহেতু সামাজিক প্রক্রিয়া, রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকে আধুনিক কালে বা প্রাচীনকাল থেকেও দেখেছি আমরা। ফলে সেই রাজনৈতিক মতবাদ সমাজে যেটা থাকবে তার উপাদান দ্বারা শিক্ষার লক্ষ্য নির্ধারিত। আপনি বড় জায়গা ছেড়ে দিন, আপনি একদম ন্যারো প্যাসেজে চলে আসুন, আমাদের দেশ ভারতবর্ষ ছেড়ে দিন, আপনি আপনার রাজ্যে চলে আসুন। দেখুন, শিক্ষা বিজ্ঞান হচ্ছে একটা প্র্যাকটিক্যাল বিষয়, বাস্তব উপেক্ষা করে ধরি মাছ নাচুই পানি করে কিন্তু মূল জায়গাটা আমরা ফোকাস করতে পারবো না। যখন এই রাজ্যে বামপন্থীদের সরকার ছিল, তাদের কিন্তু একটা রাজনৈতিক মতাদর্শ ছিল, থাকাটাই স্বাভাবিক। তারা কিন্তু সেইভাবে করে শিক্ষার বিষয়বস্তুকে, না তার মানে কি মার্ক্সবাদী অঙ্ক আলাদা হয় না সেটা বলছি না, কিন্তু দেখবেন সামাজিক বিষয়গুলো, ইতিহাস ভূগোল থেকে শুরু করে সাহিত্য, তার একটা প্রভাব পরোক্ষভাবে ছিলই, থাকাটাই স্বাভাবিক। যখন লাস্ট 15 বছর আমরা দেখেছি তৃণমূল জামানার সরকার, সেখানে আমরা কি দেখেছি? আমরা সিঙ্গুর আন্দোলনকেও পাঠ্যক্রমে পড়েছি। বেচারাম মান্না, পার্থ চ্যাটার্জির ঘর থেকে যতই টাকা পাওয়া যাক তাকেও আমরা পড়েছি ছেলেমেয়েরা। তাদের একটা দর্শন ছিল। এখন যে নতুন সরকার এসছে, তাদের যে রাজনৈতিক মতাদর্শ আছে অলরেডি কিন্তু প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে শুরু হয়েছে, ভবিষ্যৎ আমরা দেখব। ঠিক তেমনই সারা ভারতবর্ষে বিচার করুন। এইবার ভারতবর্ষের বাইরে পৃথিবীর যে কোনো দেশে চলে যান, সেই দেশের রাজনৈতিক মতাদর্শ, ব্রিটিশ পিরিয়ডের রাজনৈতিক মতাদর্শটা আমাদের দেশে একরকম ছিল। তারা কেরানি তৈরি করতে চাইতো, তারা শিক্ষাটার মধ্যে দিয়ে সেই রকম জিনিস করতে চেয়েছে। ইসলামিক যুগের শিক্ষা যদি আমরা একটু পিছিয়ে দেখি, সেখানে ইসলামিক শাসকরা ইসলামকে এবং তাদেরকে মহিমান্বিত করেছে। তার আগের শাসনকালেও তাই হয়েছে, পরবর্তীকালে ভবিষ্যৎবাণী এটা আমরা সবাই জানি তাই হবে। তাহলে রাজনৈতিক প্রভাব মুক্ত শিক্ষা কখনো হয় না। শিক্ষার লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে রাজনীতিটা বড় ফ্যাক্টর। নেক্সট হচ্ছে ভৌগোলিক উপাদান। আমার ভৌগোলিক উপাদান আমার শিক্ষার মধ্যে পড়বে না? একটা আমার ভারতবর্ষের এলাকার যে ধরনের ভৌগোলিক অবস্থান আছে, আমার শিক্ষার উপাদানে সেগুলো পড়বেই। একটা মরুভূমির দেশের শিক্ষা ব্যবস্থার বেসিক কাঠামোর সাথে আমাদের মিলবে না। তাদের জীবনযাত্রা, তাদের ভৌগোলিক অবস্থানের ওপর, উপাদানের ওপর আমার এখানে যা পাওয়া যায়, যা রয়েছে, তার দ্বারা আমার শিক্ষা নির্ধারিত হতে বাধ্য, কারণ আমি তার দ্বারা প্রভাবিত। আমার জীবন পুরোটাই আমার ভৌগোলিক অবস্থান নির্ভর করে দেয়। এটা তো খুব স্বাভাবিক। আমার ওয়েস্ট বেঙ্গল বা ভারতবর্ষের আবহাওয়ার সাথে মরুদেশ বা সুইজারল্যান্ডের আবহাওয়া পরিস্থিতি, ভৌগোলিক অবস্থান এক নয়, আমাকে সেই রকম পড়তে হবেই। সামাজিক উপাদান, শিক্ষা তো সামাজিক প্রক্রিয়া, এটা নিয়ে আমার মনে হয় না আমাদের বলার খুব দরকার আছে। শিক্ষা সমস্ত কিছু সমাজ থেকে তার উপাদান সংগ্রহ করে। যে সমাজ যেমন হবে, শিক্ষার লক্ষ্য তেমন হবে, এটা খুব স্বাভাবিক। যে সামাজিক আদর্শ দ্বারা আমার সমাজ পরিচালিত হবে, শিক্ষা তেমন হবে। এই বিস্তারিত নিশ্চয়ই বলবার দরকার নেই। অর্থনৈতিক উপাদান মানে ভিটামিন এম ফর মানি, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিটামিন আমাদের জীবনে। অর্থনৈতিক উপাদান অর্থাৎ যে অর্থনীতির মধ্যে ওই সাম্যবাদ, পুঁজিবাদ যেমন আছে, অর্থনীতিতেও কিন্তু বিভিন্ন সেকশন রয়েছে। আমরা জানি বিভিন্ন মতাদর্শের দ্বারা দেখুন রাজনীতির সাথে মিলে যাবে কিন্তু অনেকটা, এগুলো সব কোরিলেটেড, একটার সাথে একটা রিলেশন আছে। ফলে যে অর্থনীতি দ্বারা যে দেশ পরিচালিত হয়, যে সমাজ পরিচালিত হয়, তার শিক্ষা কিন্তু তেমন হবে। শিক্ষা যেমন হবে মানে কি, শিক্ষার লক্ষ্যটা তেমনই হবে। তাহলে অর্থনীতিও শিক্ষার লক্ষ্যকে নির্ধারণ করে। ধর্মীয় উপাদান, এটা বলবার অস্বীকার করে না। বিভিন্ন সময়, যদিও আমরা একটি ধর্মনিরপেক্ষ দেশে থাকি, সেকুলার কান্ট্রি আমরা, আমাদের দেশে ততটা প্রভাব না পড়লেও তাও কিছুটা যে পড়ে না, এটা কখনো আপনি বলতে পারবেন না। পৃথিবীর সমস্ত দেশ সমাজেই তার ধর্মীয় যে নৈতিকতা, তার ধর্মীয় যে মূল্যবোধ, তার দ্বারা কিন্তু শিক্ষা প্রভাবিত হচ্ছে। এই জন্য আজকে আমাদের প্রতিবেশী 2-3টে দেশ আমি অন্তত বলবো, যারা আমাদের ভারতের অংশ ছিল,
পাকিস্তান বাংলাদেশ তো ছিলই, আফগানিস্তান একসময় ছিল, তাদের দেশের শিক্ষার সাথে ভারতবর্ষের শিক্ষার তুলনা করুন, ভারত চাঁদে পৌঁছে গেছে, আর এরা কি করছে আমরা সবাই জানি। কারণ এই ধর্মীয় উপাদান, আবার পৃথিবীর ইউরোপের বিভিন্ন ছোট ছোট কান্ট্রি আছে, তারাও কিন্তু ধর্মীয় মতবাদ দ্বারা এতটা প্রভাবিত হয়ে গেছে তাদের শিক্ষা, যদিও তারা জ্ঞান বিজ্ঞানের চর্চা থেকে সরে আসেনি। আমাদের দেশে আমরা বিভিন্ন সময় দেখেছি ধর্ম দ্বারা শিক্ষা প্রভাবিত হয়নি, তা কিন্তু কখনো নয়, হয়েছে। তারপরেও আমরা ভারতবাসীরা ম্যাক্সিমাম, আমার সংবিধানে সেকুলার শব্দ যুক্ত হওয়ার আগে থেকে যুগ যুগ ধরে আমরা সেকুলার ছিলাম, আছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা রেখে যাবো, এটা আমাদের অঙ্গীকার। ফলে আমরা অতটাও যুক্ত না হলেও তবুও ধর্মীয় উপাদান দ্বারা কিন্তু শিক্ষা প্রভাবিত হয়, এটা কিন্তু খুব স্বাভাবিক। সাংস্কৃতিক উপাদান, সাংস্কৃতিক উপাদান অর্থাৎ প্রত্যেকটা সমাজের একটি নিজস্ব কৃষ্টি বা সংস্কৃতি আছে, আমরা জানি। এই তো স্বাভাবিক, আমার সংস্কৃতি আমার শিক্ষায় থাকবে না? আমার বিভিন্ন পাঠ্যক্রমের বিভিন্ন বিষয়ে পাঠ্যক্রমের যে অংশ আছে সিলেবাসের মধ্যে আমার সংস্কৃতির উপাদান থাকে না? প্রত্যক্ষভাবে থাকে, আমার বিদ্যালয়ে উদযাপন করার মধ্যে দিয়ে পরোক্ষভাবে হয়। তাহলে সাংস্কৃতিক উপাদান দ্বারা শিক্ষা পরিচালিত হবে, এটাই স্বাভাবিক। পরিবেশগত উপাদান, পরিবেশগত উপাদান আমার চারপাশে, পরিবেশ কথাটা কোথা থেকে? এনভায়রনমেন্ট থেকে। এনভায়রনমেন্ট কথাটি এসে ফরাসি শব্দ এনভায়রনর থেকে। এনভায়রনর মানে আমাকে ঘিরে থাকে জানা, অর্থাৎ আমার চারপাশের যে উপাদান যারা আমাকে ঘিরে রয়েছে, যাদের সাথে আমি পারস্পরিক প্রতিনিয়ত ক্রিয়া প্রতিক্রিয়া করতে পারি, তারা হচ্ছে আমার পরিবেশ। তাহলে যাদের সাথে আমি ক্রিয়া প্রতিক্রিয়া করছি, আমার সমাজের মানুষ করছে, তারা আমার শিক্ষার উপাদানে থাকবে, এটা তো স্বাভাবিক। আমার পরিবেশ দ্বারা আমার শিক্ষা প্রভাবিত হবেই হবে। নেক্সট, মনোবৈজ্ঞানিক উপাদান, অর্থাৎ আমাদের যে সাইকোলজি আছে, শিক্ষার একটা প্রধান উপাদান যেহেতু সাইকোলজি, তাহলে শিক্ষার লক্ষ্যের নির্ধারক হবে সাইকোলজি। সাইকোলজি বেশ ছাড়া কি শিক্ষা চলতে পারে? এবার বলতে পারেন স্যার অত প্রাচীনকাল থেকে তো অত সাইকোলজিক্যাল ছিল না। কে বলেছে? মানুষ যবে থেকে আছে, মানুষের হিউম্যান সাইকোলজি ততদিন ধরে আছে। আমি কোনো একটা জিনিস এখন অব্দি দেখে মেনে আজকে দেখলাম মানে সেটাই আজকে তৈরি হলো, এটা সবসময় ঠিক নাও হতে পারে। ফলে হিউম্যান সাইকোলজি, মানুষের মনোবিজ্ঞান কিন্তু শিক্ষাকে, লক্ষ্যকে প্রভাবিত করে। এই গেল মোটামুটি শিক্ষার লক্ষ্যের নির্ধারক। এবার শিক্ষার বিভিন্ন প্রকার লক্ষ্য আছে। তার আগে যেটা একটা সংক্ষেপে শুধু বলি, এই যে শিক্ষার লক্ষ্য, তার প্রয়োজনীয়তা কি? শিক্ষার লক্ষ্যের কিন্তু প্রয়োজনীয়তা আছে। সমস্ত প্রক্রিয়ার একটা লক্ষ্য না থাকলে কিন্তু সেটা সাকসেস হতে পারে না। আমি এক জায়গায় গিয়ে ট্রেনে উঠে বসে বললাম, যেখানে যাই যাবো, ওইভাবে জীবন চলতে পারে না। সময় অপচয় হবে, টাকার অপচয় হবে, আমার অনেক কিছু ধরবে। আমার নির্দিষ্ট টার্গেট, আমি এখানে যাবো, তাহলে ওই স্টেশনে যে ওই আপ বা ডাউন ট্রেন ধরতে হবে। আমি বাড়ি থেকে বেরোলাম যেদিক খুশি, আমি 10:30 স্কুলে পৌঁছে যাবে, এটা হতে পারে না। আমার নির্দিষ্ট হয়ে আছে, এখান দিয়ে যেতে হবে। তাহলে যে কোনো সাকসেস, যে কোনো কিছু সফল হতে গেলে তার একটা নির্দিষ্ট লক্ষ্য লাগে। যে কোনো প্রক্রিয়া আমরা যাই করি না কেন, তার একটা লক্ষ্য ছাড়া আমরা কিচ্ছু করি না। তাহলে শিক্ষা একটি প্রক্রিয়া, তারও লক্ষ্য থাকাটা স্বাভাবিক। এইবার আসছি শিক্ষার বিভিন্ন প্রকার লক্ষ্য। প্রধান লক্ষ্যগুলো পরে আসবো, এর পরে ব্যক্তিতান্ত্রিক, সমাজতান্ত্রিক, সামাজিক, তারপরে ডেলর কমিশন কি বলেছে সেটাও বলবো। তার আগে যেটা শিক্ষার বিভিন্ন প্রকার লক্ষ্য আছে, সেই লক্ষ্যগুলোকে এক লাইন করে আমরা আগে বিভিন্ন প্রকার লক্ষ্যটা জেনে নেবো। আমি লিখে নিয়ে আলোচনায় আসছি। শিক্ষার বিভিন্ন প্রকার লক্ষ্য হয়। শিক্ষার লক্ষ্যকে নানা দিক থেকে শিক্ষাবিদগণ বিশ্লেষণ করেছেন। আমরা যেগুলো কমন জিনিস, শিক্ষাবিজ্ঞানে বারবার বলছি, এটা একটা খুব প্র্যাকটিক্যাল সাবজেক্ট, যার ম্যাক্সিমাম জিনিসের আমরা প্রত্যক্ষ প্রয়োগ দেখতে পারি। কত রকম লক্ষ্য সাধারণত হতে পারে, বহু হতে পারে, তার কয়েকটা গুরুত্বপূর্ণ দিক আমরা আলোচনা করবো। প্রথম হচ্ছে বৃত্তিমূলক লক্ষ্য। শিক্ষার প্রধান একটি লক্ষ্য হচ্ছে ভোকেশনাল এডুকেশন, বৃত্তিমূলক লক্ষ্য। শিক্ষার প্রধান লক্ষ্য কি হওয়া উচিত? আমরা যে পড়াশোনা করছি, শিক্ষা গ্রহণ করছি, জীবনে চলতে গেলে সবার আগে আমাদের যেটা প্রয়োজন, একটা বৃত্তি, একটা প্রফেশন দরকার আছে। তো শিক্ষা গ্রহণ যদি সেই ডিগ্রি জীবনে উপার্জনে কোনো কাজে না লাগে, আমি একটু আগেই বলছিলাম জীবনের সবচেয়ে বড় ভিটামিন হচ্ছে ভিটামিন এম, এম ফর মানি। এটা কোথাও উল্লেখ না থাকলে এই ভিটামিনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্র্যাকটিক্যালি বলতে গেলে এটাকে অস্বীকার কেউ করতে পারবো না। আর এটার জন্য আমার বৃত্তি দরকার আছে, প্রফেশন দরকার আছে, স্টাইপেন্ডে নয় কিন্তু। অর্থাৎ শিক্ষার অন্যতম একটা উদ্দেশ্য হবে কি, শিক্ষার শেষে শিক্ষার্থীরা যারা শিক্ষা গ্রহণ করছে, তারা কোনো একটা বৃত্তির উপযোগী হয়ে উঠবে। তবে তো তারা দুটো পয়সা ইনকাম করে জীবন নির্বাহ করতে পারে। এমন শিক্ষা আমরা দিলাম যে শিক্ষা বাস্তবে কোনো কাজে লাগবে না, যেটা আমাদের দেশে হয়ে এসছে। ম্যাক্সিমাম শিক্ষাই আমাদের কোনো এক সময় নিশ্চয়ই বলবো এমন কিছু আমরা শেখানো হয় শিক্ষার্থীদের, যার বাস্তবে কোনো প্রয়োগ দেখা যায় না, জোর করে গিলিয়ে দেওয়া হয়। তাহলে এই শিক্ষার অন্যতম লক্ষ্য হওয়া উচিত শিক্ষার্থী যাতে শিক্ষার শেষে একটি বৃত্তির উপযোগী হয়ে ওঠে। কোনো একটি সরাসরি বৃত্তির উপযোগী করে তোলা, এটাই হচ্ছে সেই লক্ষ্যটাকে বলে বৃত্তিমূলক লক্ষ্য। জ্ঞানমূলক লক্ষ্য, শিক্ষার তো অন্যতম লক্ষ্য এটাই হওয়া উচিত নাকি?
জ্ঞান বৃদ্ধি করা বা জ্ঞানের উন্নতি করা। শিক্ষার মধ্যে দিয়ে আমাদের জ্ঞান লাভ হয়, এটাই স্বাভাবিক। আমরা যখন কিছু শিখছি নতুন কিছু জানার জন্যই শিখছি, আমি ভুলে যাওয়ার জন্য শিখছি না। কুশিক্ষা যদি হয় সেটা ভুলে যাওয়াই ভালো সাধারণত। তাহলে শিক্ষার একটা উদ্দেশ্য শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি করা, তাহলে এটা একটা শিক্ষার লক্ষ্য। সঙ্গতি বিধানের লক্ষ্য, অ্যাডজাস্টমেন্ট, বাঙালি ইংরেজি ভালো বুঝি আমরা। শিক্ষার মধ্যে দিয়ে লক্ষ্য রাখা হয় শিক্ষার্থী যাতে সমাজের সাথে মানিয়ে চলতে পারে, সঙ্গতি বিধান করা, মানিয়ে চলা, অ্যাডজাস্ট করে চলা। ছোট্ট শিশু যখন স্কুলে যাচ্ছে তার প্রথম কাজ হচ্ছে তার কিন্তু সমাজের সাথে মানিয়ে চলা, কারণ স্কুল হচ্ছে কি সমাজের ক্ষুদ্র সংস্করণ। আমরা জানি ডিউটির কথা। স্কুলের যে একটা সমাজের সমস্ত স্তরের মানুষ ওখানে থাকে। একটা এলাকাকে জানতে হলে সেই এলাকার স্কুল ভিজিট করো, সেই এলাকা সম্বন্ধে তোমার ধারণা হয়ে যাবে। সেখানকার মানুষের জাতি, ধর্ম, বর্ণ, প্রফেশন সব জানা হয়ে যাবে। স্কুলে সব ধরনের মানুষ আসবে। তাহলে সেখানে যে একটি শিশু যখন বাড়িতে তো সবার কাছে, মা বাবার কাছে তার ছেলে বা মেয়ে রাজপুত্র বা রাজকন্যা, এটাই স্বাভাবিক। কিন্তু স্কুলে যখন যাচ্ছে একটা বেঞ্চের মধ্যে 4 জন বা 5 জন বসছে, একসাথে টিফিন শেয়ার করে খাচ্ছে, সব দেখে তার সামাজিক বিহেভিয়ার মানিয়ে চলা শুরু। সেখান থেকে প্রতিটা ক্ষেত্রে আমরা কিন্তু শিক্ষা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের কি করে মানিয়ে চলতে শেখায়। সঙ্গতি বিধান, বিভিন্ন পরিস্থিতিতে আমি কিভাবে মানিয়ে চলবো, পরিস্থিতি বিভিন্ন রকম আসবে, সে অনুযায়ী আমাকে মানিয়ে, যখন যেমন তখন তেমন। এটাই তো লাইফের সবচেয়ে বড় মন্ত্র। এই মন্ত্রটাকে যদি আমি নিজের মধ্যে না নিতে পারি, আমি সাকসেস হতে পারবো না, যোগ্য লোক হতে পারবো না। তাহলে সঙ্গতি বিধানের লক্ষ্য। তারপরে নৈতিক লক্ষ্য, মোরালিটি, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আর এটাই সবচেয়ে কম গুরুত্ব পায় আমাদের শিক্ষা, অন্তত আমাদের দেশে। তাহলে আমাদের ক্যারেক্টারটাও জাপানিদের মতন উন্নত হতো। যাই হোক, মন্দের ভালো যা আছে ইন্ডিয়ানরা। নৈতিক লক্ষ্য, শিক্ষার একটা লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের নৈতিক বিকাশ ঘটানো। বলে না যে শিক্ষার মধ্যে দিয়ে সেই বিবেকানন্দ প্রকৃত মানুষ তৈরি, ম্যান মেকিং এডুকেশন। ম্যান মেকিং এডুকেশন মানে কি? শিক্ষার্থীদের উন্নত নৈতিক চরিত্রের অধিকারী করে তোলা। তাহলে শিক্ষার তো এমন হবে যার মধ্যে শিক্ষার্থীর উন্নত চরিত্র গড়ে উঠবে। সেটাই যদি না ওঠে, সেই শিক্ষা চারানাও দাম নাই। শুধু ডিগ্রি তৈরি করলাম, সেই ছেলেটি সেই মেয়েটি শিক্ষিত হয়ে সমাজের কোনো উপকারে লাগলো না, তার আচরণটা অনুকরণযোগ্য হলো না, ওই ডিগ্রির কোনো মূল্য নেই। তাহলে শিক্ষার লক্ষ্য হবে নৈতিক বিকাশ ঘটা, কৃষ্টিমূলক, বাঙালি ইংরাজি ভালো বুঝবো, কালচারাল। প্রত্যেকটা সমাজের নির্দিষ্ট কিছু কৃষ্টি এবং সংস্কৃতি থাকে। শিক্ষার লক্ষ্য কি হয়? সংস্কৃতির সংরক্ষণ, সঞ্চালন, উন্নয়ন। 3টে কথা বলেছি কিন্তু। সংস্কৃতির সংরক্ষণ, সঞ্চালন, উন্নয়ন। অর্থাৎ আমাদের সমাজের যে নিজস্ব সংস্কৃতি আছে সেটা শিক্ষা প্রত্যক্ষ পরোক্ষভাবে সেটা সংরক্ষণ করবে। কারণ কোন সমাজ যদি তার সংস্কৃতি হারিয়ে ফেলে, সে সমাজ ধ্বংস হতে টাইম লাগবে না। মানুষগুলো বেঁচে থাকা মানে সমাজটা বেঁচে থাকা নয়, সেই সমাজের নিজস্বতাটা বেঁচে থাকবে না। সেটার জন্য তার কৃষ্টিকে শিক্ষা কি করে? বিভিন্নভাবে অনুষ্ঠান উদযাপন বলুন, বইপত্রের, সাহিত্য, কাব্য, নাটকের মধ্যে দিয়ে বলো, যেভাবেই বলুন না কেন, সেটাকে ধরে রাখা, অর্থাৎ সংরক্ষণ করে। পরবর্তী প্রজন্মের মধ্যে সেটা কি করে? সঞ্চালন করে। আমি শিখছি, আমি আবার অন্যদের শেখাচ্ছি, পরপর জেনারেশন বাই জেনারেশন সেটা কিন্তু সঞ্চালন হচ্ছে। তার সাথে থার্ড যেটা দরকার, উন্নতি। সংস্কৃতি যেটা আছে আঁকড়ে বসে থাকলে হবে না, সময়ের সাথে তার ডেভেলপ করতে হবে, উন্নয়ন করতে হবে। সংস্কৃতির উন্নয়ন, শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে এটা, কৃষ্টি বা সংস্কৃতির সংরক্ষণ, সঞ্চালন, উন্নয়ন করা। আধ্যাত্মিক লক্ষ্য, আমাদের মধ্যে আধ্যাত্মিকতা মানে আসে ভোলে বাবা, সাধু বাবা, ওরে বাবা সেজে বসে থাকা। আধ্যাত্মিকতা মানে কি? আত্মার অধ্যয়ন করা, নিজেকে জানা, যেটা প্রাচীন ভারতের শিক্ষা আমরা যখন পড়ব, সেলফ রিয়েলাইজেশন, নিজেকে জানা, আত্মার অধ্যয়ন করা হচ্ছে আধ্যাত্মিকতা। ওই শালু কাপড় মুড়ি দিয়ে বিরাট বিরাট বক্তব্য বললে যে আমি বিরাট আধ্যাত্মিক হয়ে গেছি, তা নয়। আমি কর্মের মধ্যে দিয়ে আধ্যাত্মিক হতে পারি। আমার নিজের, আমি কে, কি উদ্দেশ্যে এসেছি, আমি কি করা উচিত, কতটুকু করতে পেরেছি, এই 3-4টে জিনিস যদি সঠিকভাবে রিয়েলাইজ করতে পারি, আমার আধ্যাত্মিকতা কমপ্লিট। এই 3-4টে কথাগুলো সহজ, বোঝা অনেক কঠিন। যখন বৈদিক শিক্ষা, বৌদ্ধ শিক্ষা পড়াবো, কিছুটা আলোচনা আমরা করব। জানেন আপনারা, এই আধ্যাত্মিকতার সম্পর্কে আমাদের প্রাচীন ভারত থেকে শুরু করে, শুধু আমি ভারতের প্রেক্ষাপটে বললে, যদি কোনো দেশকাল বাদ দিয়ে শিক্ষাকে দেখি, যে কোনো সমাজের তার যে আধ্যাত্মিকতা চেতনা ছাড়া সেই সমাজের কোনো মূল্য নেই। সেটাকে গড়ে তোলা শিক্ষার লক্ষ্য। সামাজিক লক্ষ্য, শিক্ষা কি করে? শিক্ষার্থীদের মধ্যে সামাজিক বিকাশ ঘটায়, তাকে সোশ্যালাইজেশনের একটি প্রক্রিয়া শিক্ষা, সামাজিকীকরণ। সমাজের থাকতে গেলে নির্দিষ্ট কতগুলো রীতি নীতি পালন করে চলতে হয়। সমাজের মতন হয়ে আমি থাকতে পারলে সামাজিক হব, না হলে আমি কি হয়ে যাব? অসামাজিক হয়ে যাবো। আর তার বিরুদ্ধে আচরণ করলে সমাজ বিরোধী হব। অসামাজিক আর সমাজ বিরোধী দুটো আলাদা, আনসোশ্যাল আর অ্যান্টি সোশ্যাল।
সমাজের রীতিনীতি ঠিক মতন পালন করতে চাইলে রীতিনীতি পালন করা, কোথায় কিভাবে চলতে হবে, সমাজের মতন করে আমাকে গড়ে তুলবে কে? শিক্ষা। অর্থাৎ শিক্ষার একটি লক্ষ্য হবে সামাজিক বিকাশ ঘটানো। এই দুটো আলাদা করে আমরা এর পরেই বলবো। একটা হচ্ছে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য, একটা সমাজতান্ত্রিক লক্ষ্য। ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যে মনে করা হয় ব্যক্তির প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা বিকাশ করা, প্রত্যেকটা মানুষ অন্যের থেকে আলাদা, তাদের ডেভেলপমেন্ট করা হচ্ছে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য। আর সমাজতান্ত্রিক লক্ষ্য হচ্ছে কি? সমাজের উন্নতি করা। মানুষ যেহেতু সামাজিক জীব, একটা সমাজের যদি উন্নতি হয় তাহলে সেই ব্যক্তিদের উন্নতি হবে। এই দুটোই এবার একটু ডিটেলস আমরা জানবো। শিক্ষার লক্ষ্যগুলো জানলাম, এবার দুটো প্রধান লক্ষ্য আছে, একটা হচ্ছে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য আর একটা সমাজতান্ত্রিক লক্ষ্য। এই ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যে কি মনে করা হয়? ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যে মনে করা হয়, যেটা এই মাত্র বললাম, যে শিক্ষার লক্ষ্য হচ্ছে প্রত্যেকটা ব্যক্তির উন্নতি করা। সমাজে যে সমস্ত, একটা সমাজে যতজন মানুষ আছে প্রত্যেকে তো প্রত্যেকের থেকে আলাদা, প্রত্যেকটা ব্যক্তির যদি উন্নতি করা যায় তাহলে সেই সমাজটা অর্থনৈতিক উন্নতি হয়ে যাবে। কারণ সমাজ তো ব্যক্তিদের নিয়ে, ব্যক্তির অস্তিত্ব না থাকলে তো সমাজের অস্তিত্ব নেই। ব্যক্তির উন্নতি করলেই সমাজের উন্নতি হবে। ব্যক্তি বড়, সমাজ ছোট। সমাজের গুরুত্ব কম, প্রত্যেকটা ব্যক্তির গুরুত্ব বেশি, এক একটা ব্যক্তি খুব গুরুত্বপূর্ণ। এই যে এই ধারণা, এটাকে বলা হচ্ছে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য। রুশো, বিবেকানন্দ প্রভৃতি শিক্ষাবিদ শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের কথা কিন্তু বলেছেন। যেমন বিবেকানন্দ বলেছেন না, যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন। মানুষের অন্তর্নিহিত যে পারফেকশন আছে, মহত্ব আছে, তার ম্যানিফেস্টেশন করা, তার বই প্রকাশ করা। রুশো তাই প্রকৃতি নিরপেক্ষ নেতিবাচক শিক্ষার কথা বলেছে, শিশুকেন্দ্রিক শিক্ষার কথা বলেছে। তাহলে ব্যক্তিকে যে শিক্ষায় গুরুত্ব, যেখানে ব্যক্তি বড় সমাজ ছোট, সেইটা গুরুত্ব। এর তোমার যে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের পক্ষে বেশ কিছু যুক্তি আছে। প্রথম কথা হচ্ছে ভাববাদের যুক্তি। ভাববাদীরা শিক্ষার লক্ষ্যকে ব্যক্তিতান্ত্রিক করার কথা বলেছেন। তারা বলেছেন প্রত্যেকটা মানুষ হচ্ছে, প্রত্যেকটা জীবাত্মা হচ্ছে পরমাত্মার অংশ। প্রত্যেকের থেকে তার একটা আলাদা স্বকীয়তা আছে, স্বাধীনতা আছে, যেটা বিবেকানন্দ ছিলেন ভাববাদী। তাই তাদের মতে শিক্ষার লক্ষ্য ব্যক্তিতান্ত্রিক হবে। সবাইকে এক ভাবা হয়। সমাজ মানে সবাই এক, কিন্তু ব্যক্তি মানে প্রত্যেকে আলাদা আলাদা। আমার সাথে তোমার কিন্তু মিল থাকলেও হাজারটা অমিল থাকবে, এটাই স্বাভাবিক। তোমার প্রিয় বন্ধু, বাবা ছেলে হতে পারে, দুই ভাই হতে পারে, একদম এক সবকিছু, কিন্তু তার হাজারটা মিল থাকলে 1,00,000টা অমিল খুঁজে পাওয়া যাবে। তাই প্রত্যেকে এক না ভেবে তারা বলেছেন সবাইকে তার মতন করে শিক্ষা দেওয়া। নেক্সট আর প্রকৃতিবাদীরাও কিন্তু শিক্ষার লক্ষ্যকে, আমরা এগুলো সব পড়বো পরে, প্রকৃতিবাদের সমর্থন, ন্যাচারালিজম যারা, প্রকৃতিবাদীরা কি বলেছেন? তারাও কিন্তু শিক্ষার লক্ষ্যকে ব্যক্তিতান্ত্রিক করার কথা বলেছেন। তারা বলেছেন যে কি, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা শিশু যখন প্রকৃতির মধ্যে থাকে তারা সঠিক থাকে, সমাজ তাদের কলুষিত করে, খারাপ করে, রুশোর কথা। অর্থাৎ সমাজের কথা না ভেবে প্রত্যেককে আলাদা আলাদা ভাবতে হবে। তার মতন করে যদি শিক্ষা দেওয়া হয় তবেই সেটা। আমি খুব ডিটেলসে কিন্তু যাচ্ছি না, ক্লাস অনেক বড় হয়ে যাবে, সমাজতান্ত্রিক বলে ছেড়ে দেবো। তারপরে আর এছাড়া আর কারা বলেছেন? ভাববাদের পরে প্রয়োগবাদীরাও কিন্তু শিক্ষার তোমার যে ব্যক্তিতান্ত্রিক মতবাদকে সমর্থন করেছে। প্রয়োগবাদীরা কি বলেছেন? প্রয়োগবাদীরা বলেছেন যে কোনো সমাজের উন্নতি হয় কিছু মহান ব্যক্তিদের দ্বারা। অ্যারিস্টটল, কোপার্নিকাস, গ্যালিলিও থেকে শুরু করে আইনস্টাইন, রবীন্দ্রনাথ, বিবেকানন্দর মতন হাজার লক্ষ ব্যক্তি সমাজকে উন্নতি করেছে, সমাজ ব্যক্তিকে উন্নতি করেনি। প্রয়োগবাদীরা বলছেন ব্যক্তি সমাজকে উন্নতি করেছে। তাই সমাজকে ইম্পর্টেন্ট দিলে আপনি ব্যক্তিকে ইম্পর্টেন্ট দাও, ব্যক্তিকে গুরুত্ব দাও। অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তিকে তার মতন করে শিক্ষা দিলে এই ব্যক্তিরাই সমাজকে তোমার যে উন্নত করবে। মনোবিদরাও কিন্তু এই লক্ষ্যকেই সমর্থন করেছেন। মনোবিদ্যারও কিন্তু সমর্থন আছে। মনোবিদ্যার কি বলছেন? একদল মনোবিদ বা একটা অংশ মনোবিদ্যা বলছেন প্রত্যেকটা ব্যক্তি মানসিকভাবে প্রত্যেকের থেকে আলাদা হয়, সাইকোলজিক্যালি কারোর গঠন কারোর সাথে এক হয় না। তাই প্রত্যেককে আলাদা আলাদাভাবে শিক্ষা দেওয়াটাই শিক্ষার লক্ষ্য হওয়া উচিত। জীববিদরাও কিন্তু তোমার যে জীববিজ্ঞান কিন্তু এই ব্যক্তিতান্ত্রিক মতবাদকে সমর্থন করেছেন। জীববিজ্ঞানে বলছে দৈহিক দিক থেকে, বায়োলজিক্যালি প্রত্যেকটা মানুষ অন্য মানুষের থেকে আলাদা হয়। তাই শিক্ষার লক্ষ্য ব্যক্তিতান্ত্রিক হওয়া উচিত, সমাজতান্ত্রিক নয়। এইরকম কিছু মানে সমর্থন থাকলেও কিছু তোমার যে সমালোচনাও কিন্তু ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের আছে। অতিরিক্ত ব্যক্তিকেন্দ্রিকতা ব্যক্তিকে কি করবে? স্বার্থপর করে তুলবে। সমাজের কথা যদি আমি নাই ভাবি, আমি শুধু নিজের কথা ভাবি, তাহলে তো আমি স্বার্থপর হয়ে উঠবো, এটাই স্বাভাবিক। এছাড়া প্রত্যেকটা ব্যক্তিকে আলাদা আলাদা শিক্ষা দেওয়া আধুনিক রাষ্ট্রের পক্ষে কি সম্ভব? কোনোদিনই সম্ভব নয়। কারণ আধুনিক রাষ্ট্রের ক্ষেত্রে সমাজকে গুরুত্ব দেওয়াই কিন্তু বড় কথা হতে পারে। আবার মনোবিদ্যার একটা অংশ সমর্থন করলে একটা অংশ কিন্তু বিরোধিতাও করেছে। কারণ তারা বলেছেন যে এমন অনেকগুলো দিক আছে যেখানে
ব্যক্তি একা একা থাকলে সেই ব্যক্তির সমস্ত ডেভেলপমেন্ট সম্ভব হয় না। এবার আরেকটা যেটা আছে সমাজতান্ত্রিক লক্ষ্য, হয়ে এসছে ক্লাসটা প্রায়। সমাজতান্ত্রিক লক্ষ্য, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের আরেকটা উল্টো দিক হচ্ছে সমাজতান্ত্রিক, সোশ্যালিস্টিক যে এইম আছে। যে সমাজতান্ত্রিক লক্ষ্য কি? সমাজতান্ত্রিক লক্ষ্য হচ্ছে শিক্ষার এই মতবাদে বিশ্বাসীগণ মনে করেন যে শিক্ষার লক্ষ্য শুধুমাত্র ব্যক্তিকে উন্নতি করা নয়, সমাজের উন্নতি করা। শিক্ষার লক্ষ্য হবে একটা সমাজের উন্নতি করা। একটি সমাজ যদি উন্নতি হয় তাহলে সেই সমাজে যারা মানুষ আছে তাদের তেমনি উন্নতি হবে। সমাজটা যদি উন্নতি হয়, ব্যক্তিদের উন্নতি হবে, আলাদা করে ব্যক্তিক উন্নতি করা যাবে। তাই শিক্ষাকে তারা সামাজিক প্রক্রিয়া হিসেবে দেখেছেন। হেগেল, জন ডিউই, এই সমস্ত শিক্ষাবিদরা কিন্তু সমাজতান্ত্রিক লক্ষ্যে সমর্থন করেছেন। এর পক্ষে যে যুক্তি যারা দেখিয়েছেন, প্রথম যারা যুক্তি দেখিয়েছেন সমাজবিদদের যুক্তি। সমাজ বিজ্ঞানীরা কি করেছে? বিজ্ঞানীরা স্বাভাবিকভাবেই শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যকে সমর্থন করেছে। তারা বলেছেন শিক্ষা হচ্ছে সামাজিক প্রক্রিয়া, মানুষের জন্ম, কর্ম, ধর্ম সব সমাজের মধ্যে, সমাজকে বাদ দিয়ে শিক্ষার উন্নতি হতে পারে না। তাই তারা শিক্ষার লক্ষ্য হিসেবে সমাজতান্ত্রিক লক্ষ্যকেই গুরুত্ব দিয়েছেন। প্রাচীন যদি ঐতিহাসিক আমরা প্রেক্ষাপট দেখি, ঐতিহাসিক প্রেক্ষাপটও কি বলে? শিক্ষার সমাজতান্ত্রিক। প্রাচীন স্পার্টা নগর রাষ্ট্র বলো, গ্রিক দেশের বলো, সমস্ত দেশের রাষ্ট্র বা নগর কেন্দ্রিক শিক্ষা দেখেছি, সেটা কিন্তু সমাজতান্ত্রিক লক্ষ্য। তারা কিন্তু ব্যক্তিকে গুরুত্ব দেয়নি, কি করে রাষ্ট্রের হিত হবে, আমার দেশের হিত হবে, মঙ্গল হবে, সেটাকেই গুরুত্ব দিয়েছেন। তাই সেই দিক থেকে ঐতিহাসিক প্রেক্ষাপটে শিক্ষার লক্ষ্য কিন্তু সমাজতান্ত্রিক হওয়ার কথাই বলেছেন। আবার রাষ্ট্রবিজ্ঞানীরা, আধুনিক যে সমস্ত রাষ্ট্রবিজ্ঞানীরা আছেন, তারাও কিন্তু শিক্ষার লক্ষ্য সমাজতান্ত্রিক করার কথা বলেছেন। কেন? রাষ্ট্রবিজ্ঞানীরা বলেছেন যে আধুনিক কালে শিক্ষা পরিচালনা রাষ্ট্রের দ্বারা, রাষ্ট্রের নীতি, রাষ্ট্রের আর্থিক পরিস্থিতির উপরে শিক্ষা চলে। প্রত্যেকটা ব্যক্তিকে আলাদা 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 করে শিক্ষা দেওয়া কখনোই রাষ্ট্রের পক্ষে সম্ভব নয়। অর্থনৈতিক দিক থেকেও সেটা সম্ভব নয়। আমাকে আমার মতন শিক্ষা, তোমাকে তোমার মতন শিক্ষা, এত স্কুল, এত ইউনিভার্সিটি, কলেজ, স্কুল কি করে তৈরি করা সম্ভব? শিক্ষক কি করে পাওয়া যাবে? খুব স্বাভাবিক এটা। মনোবিদ্যারও যুক্তি। আমি মনোবিদ্যার কথা কিন্তু আমরা দেখেছি ব্যক্তিতান্ত্রিক মতবিদ্যায় মনোবিদ্যা সমর্থন করেছে, আবার এখানেও কিন্তু তারা সমর্থন করছে। একদল মনোবিদ বলেছেন যে না, ব্যক্তির মধ্যে সহযোগিতা, প্রতিযোগিতা, এই সমস্ত গুণগুলো থাকা চাই সঠিক মানসিক বিকাশ ঘটানোর জন্য। আর সেটা আমি একা আমার কথা হলে সেটা কিন্তু কখনোই সম্ভব হতে পারে না, সবার মধ্যেই এই গুণগুলো আসে। তাই তারা পেয়েছে কি, চেয়েছেন শিক্ষার লক্ষ্য ব্যক্তিতান্ত্রিক নয়, সমাজতান্ত্রিক যাতে হয় সেটা কিন্তু বলেছি। আরেকটা আমাদের নেচারগত দিক আছে, প্রবৃত্তিগত দিক থেকেও কিন্তু মানুষ কি সমাজবদ্ধ জীব। এই জন্য তো মানুষ একা একা থাকেনি। তারা সেই প্রাচীনকাল থেকে ঠিক দল বা গোষ্ঠী বেঁধে দিকে। মানুষের প্রবৃত্তি, আমরা একা থাকতে পারবো না। তোমাকে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা সব ঐশ্বর্য যদি একটা এমন দ্বীপে পাঠিয়ে দিল যেখানে দ্বিতীয় কোনো মানুষ নাই, তুমি সেখানকার রাজা মহারাজার টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই, তোমার ভালো লাগবে? কখনোই না। আমার দরকার নেই, আমি এখানে ভিখারির মতন আছি, তবু ভালো আছি, সবার মধ্যে থাকবো। আমাদের প্রবৃত্তিগত দিক হচ্ছে আমরা সামাজিকভাবে জোটবদ্ধ, ঐক্যবদ্ধ থাকতে পছন্দ করি। তাহলে মানুষ চাই সমাজের কথা, সামাজিকভাবে থাকতে। তাই শিক্ষার লক্ষ্য সমাজতান্ত্রিক হওয়া উচিত। আবার এর কিছু ত্রুটিও আছে। তোমার যে অতিরিক্ত রাষ্ট্রের নিয়ন্ত্রণ হয়, রাজনৈতিক অনুপ্রবেশ ঘটে। রাষ্ট্র যদি শিক্ষা পরিচালনা করে, সেই সমাজ বা রাষ্ট্রের যে আছে রাজনৈতিক মতাদর্শ, সেটা এখানে ঢুকে যাবে খুব স্বাভাবিকভাবেই। ব্যক্তি স্বার্থ অবহেলিত, আমার যে একটা আলাদা অস্তিত্ব আছে সেটা কোনোদিন শিক্ষায় স্বীকৃতি হবে না। লাস্ট যে পার্টটা বলে ছেড়ে দিচ্ছে সেটা হচ্ছে শিক্ষার তো বিভিন্ন লক্ষ্য আমরা দেখলাম। এটাকে যদিও শিক্ষার উদ্দেশ্য মেনলি বলা হয়, কিন্তু শিক্ষার লক্ষ্য হিসেবেই পড়বো। এই সারা বিশ্বব্যাপী শিক্ষার আগামী শিক্ষার উদ্দেশ্য কি হবে এটা নিয়ে আলোচনা করবার জন্য কিন্তু 1993 সালে একটি আন্তর্জাতিক কমিশন গঠন হয়, ইউনেস্কো গঠন করে জ্যাক ডেলরের সভাপতিত্বে। তার নাম হয় ডেলর কমিশন। এই ডেলর কমিশন শিক্ষার লক্ষ্য হিসেবে কি বলেছেন? ডেলর কমিশন তার প্রতিবেদন জমা দিলেন 1996 সালে। 1996 সালে তার প্রতিবেদন জমা দিলেন। কি শিরোনামে? লার্নিং দ্য ট্রেজার উইদিন। লার্নিং দ্য ট্রেজার উইদিন, এই শিরোনামে ডেলর কমিশন তার হেডিং বা প্রতিবেদন জমা দিলেন প্যারিসে শিক্ষা সম্মেলনে 1996 সালে। সেখানে আন্তর্জাতিক ক্ষেত্রে সারা পৃথিবীব্যাপী 21st সেঞ্চুরিতে, একবিংশ শতাব্দীতে শিক্ষার লক্ষ্য হিসেবে উদ্দেশ্য হিসেবে 4টে দিকের কথা বললেন। প্রথম বলেন জানার জন্য শিক্ষা বা জ্ঞান অর্জনের শিক্ষা, ইংরাজিতে লার্নিং টু নো। আমি আর ইংরাজি টার্মগুলো লিখছি না, লার্নিং টু নো। সেকেন্ড বললেন
কর্ম সম্পাদনের শিক্ষা বা সংক্ষেপে কর্মের জন্য শিক্ষা, লার্নিং টু ডু। থার্ড বললেন লার্নিং টু লিভ টুগেদার, যূথবদ্ধতার শিক্ষা বা একত্রে বসবাসের শিক্ষা, যূথবদ্ধতার শিক্ষা বা একত্রে বসবাসের শিক্ষা, লার্নিং টু লিভ টুগেদার। লাস্ট লার্নিং টু বি, মানুষ হওয়ার শিক্ষা, মানুষ হওয়ার শিক্ষা। এই শিক্ষার লক্ষ্য হবে চারটি উদ্দেশ্য, এটাকে বলে 4 পিলার অফ এডুকেশন, 4টে স্তম্ভের কথা বলেছেন। তাহলে জানার জন্য শিক্ষা মানে কি? শিক্ষার লক্ষ্য হবে নতুন কিছু জানা, কিন্তু সেই জানাটা, জ্ঞানটা কি হতে হবে? জ্ঞান অর্জনের শিক্ষা, লার্নিং টু নো, সত্যনিষ্ঠ হতে হবে। আমি ভুল জানলাম সেটা খুব বিশ্বস্ত সত্যনিষ্ঠ হতে হবে। কর্মের জন্য শিক্ষা, শুধুমাত্র জ্ঞান অর্জন নয়, কর্মদক্ষতা, স্কিল ডেভেলপমেন্ট করা, যেটা এখন শুনছি আমরা বারবার, সেই স্কিল ডেভেলপমেন্ট করা শিক্ষার একটা লক্ষ্য হবে লার্নিং টু ডু। একত্রে বসবাসের জন্য শিক্ষা, লার্নিং টু লিভ টুগেদার, অর্থাৎ সামাজিক শিক্ষার কথা বলেছে। শুধু জ্ঞান আর অভিজ্ঞতা দিয়ে, দক্ষতা দিয়ে হবে না, সামাজিক হতে হবে। লাস্ট বলেছে লার্নিং টু বি, মানুষ হওয়ার শিক্ষা। আমরা তো এমনি মানুষ, কিন্তু নৈতিক, চারিত্রিক, আধ্যাত্মিক উন্নতির ফলে প্রকৃত মানুষ ঘটে। ম্যান মেকিং এডুকেশন, বিবেকানন্দ যেটা বলেছেন সেটাই, প্রকৃত মানুষ গড়ে থাকে। পরে ডেলোর কমিশন আলাদা যখন পড়বো আমরা ডিটেলসে বলবো। এই হলো শিক্ষার লক্ষ্য। নেক্সট আমরা যে পাঠ্যক্রম অন্যান্য জিনিস আছে আসবো। আপনাদের মতামত, আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।